নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় বিজয়া একাদশী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। দাপর যুগে শ্রীকৃষ্ণের কাছে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির। ফাল্গুন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন যে, হে কৌন্তেয়, নারদ মুনি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশীর ব্রতকাহিনী ও মাহাত্ম্য জেনেছিলেন। এরপর আপনি এই একাদশী সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছেন। এর সূত্রপাত হয় ত্রেতা যুগে। কাহিনী অনুযায়ী 14 বছরের বনবাসকালে শ্রী রামচন্দ্র পঞ্চবটিতে ভাই লক্ষ্মণ ও পত্নী সীতার সঙ্গে বাস করতেন। লঙ্কাধিপতি রাবণ ছল চাতুরি করে পঞ্চবটি থেকে সীতাহরণ করেন। সেই দুঃখে শ্রীরাম ব্যাকুল হয়ে পড়েন। সীতার সন্ধানে বেরিয়ে জটায়ুর সঙ্গে শ্রীরামচন্দ্রের দেখা হয় এবং জটায়ুর কাছ থেকে রাবণ দ্বারা সীতাহরণ সম্পর্কে তিনি জানতে পারেন। এরপর বনের মধ্যে কবন্দ নামক এক রাক্ষসকে বধ করেন শ্রীরামচন্দ্র। তারপর সুগ্রীবের সঙ্গে রামচন্দ্রের বন্ধুত্ব হয়। এরপরই শ্রীরামচন্দ্রের জন্য বানর সেনা একত্রিত হয়। লঙ্কায় অশোক বাটিকায় গিয়ে মা সীতার সঙ্গে সাক্ষাৎ করে আসেন স্বয়ং হনুমান। সেখানে শ্রীরামের চিহ্নস্বরূপ সীতাকে মুদ্রিকা প্রদান করেন হনুমান। সেখান থেকে ফিরে শ্রীরামকে সমস্ত কাহিনী জানান হনুমান। এরপরই সুগ্রীব ও সমস্ত বানর সেনা নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হন শ্রীরামচন্দ্র। কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। রামচন্দ্র তখন ভাই লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষ্মণ বলেন, প্রভু, আপনি সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরেই বকদালভ্য মুনির আশ্রম রয়েছে। ওনার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। লক্ষ্মণের কথা শুনে শ্রীরামচন্দ্র বকদালভ্য মুনির সঙ্গে সাক্ষাৎ করতে যান। মুনিবর রামচন্দ্রকে দেখেই বুঝতে পারেন যে তিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণু। এরপর রামচন্দ্র কেন মুনির আশ্রমে এসেছেন তার কারণ জানতে চান। তখন রামচন্দ্র জানান যে লঙ্কা জয়ের জন্য সমস্ত সেনা নিয়ে সমুদ্র ধারে এসে তারা উপস্থিত হয়েছেন, কিন্তু বিশাল এবং গভীর এই সমুদ্র পার করতে পারছেন না। কিভাবে সেই সমুদ্র পার করা সম্ভব তার উপায় জানতে বকদালভ্য মুনির কাছে আসা এবং মুনির কাছ থেকে তারা কৃপা প্রার্থনা করছেন। মুনিবর তখন প্রসন্ন চিত্তে জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করা যাবে। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য
কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। ঋষির কথা মতো এই ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। উমার সংসার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।